আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধীরে ধীরে তার হাসি বাড়তে থাকে। মনে মনে বলে, নিজে দোষ করে সেখানে আবার আমাকে 50% ভাগিদার বানাচ্ছে। বাহ, কি বুদ্ধি! সব দোষ নাকি আমার বাঁকা আহারের। এসবের দরকার ছিল না বউ। আমি এমনিতেই সব ঠিক করে নিতাম। আমি কি আমার আরিওনার উপর রাগ করে থাকতে পারি? রাজ হাত বাড়িয়ে গোলাপটা নেয়। হাতে ব্যান্ডেজ বাঁধা। লাবিব জোর করে করিয়ে দিয়েছে। সে গোলাপটা হাতে নিয়ে চিঠির ওপর রাখে। তারপর মেহরিনকে খুঁজে না পেয়ে বেলকুনিতে যায়। ওখানে দাঁড়িয়ে এক কালো শাড়ি পরা রমণী পেছন ফিরে দাঁড়িয়ে। গাজরা থেকে বেলফুলের গন্ধ ভেসে আসছে। রাজ ধীরে ধীরে বলে, মুনমিম। মেহরিন ধীরে ধীরে তাকায়। মেহরিন ঘুরে তাকাতেই থমকে যায় রাজ। রাজের মনে হচ্ছে তার মুনবেম যেন রাতের আধারে লেখা কোনো কবিতা। কালো শাড়িতে ঢেকে রাখা তার শরীর যেন চাঁদের গায়ে মেঘের পরত। আর ওই চোখ যেখানে কাজলের রেখায় আঁকা আছে না বলা হাজার গল্প। ঠোঁটে হালকা লিপস্টিক, তেমন জলজলে কিছু না, তবু এতটা নরম, এতটা হৃদয় ছোঁয়া, যেন কোনো পুরনো ভালোবাসার কথা চেপে রাখা রং। কপালে ছোট্ট একটা লাল টিপ। তার সরলতা আর নারীসুলভ অহংকারের ছাপ। আর সেই চুল, খোলা চুলে গাঁথা বেলি ফুলের গাজরা। বাতাসে হালকা করে তুলে ওঠে তার চুল। আর প্রতিটা ফুল যেন সুবাস ছড়ায়। শুধু ঘ্রাণ নয়, মনের গভীরে। মনে হয় সময় থেমে গেছে, কিছুক্ষণ সব শব্দ থেমে গেছে, শুধু তার চুরির শব্দ বেঁচে আছে বাতাসে। রাজের হাত যেন নিজে চলে যায় বুকের বাম পাশে, আর সেখানে চেপে ধরে সে বসে পড়ে। কবি সাহেব। আরিওনা। মেহরিন ছুটে আসে, চোখ মুখ কাঁদুনি হয়ে আছে তার। তুমি আমাকে খুন করতে চাও মুনমিম? কি বলছেন এসব? পাগল হয়ে গেছেন নাকি? আমাকে মারার জন্য এত আয়োজন বুঝি? মেহরিন এতক্ষণে বুঝে যায় রাজের কথার মানে। রাগে তার মাথা গরম হয়ে যায়। রাজের বুকের মাঝখানে এক কিল মেরে বলে, অসভ্য শয়তান বেয়াদ্দব লোক, সব সময় সবকিছু নিয়ে মজা করেন। আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানেন? আমার বুকে ব্যথা করছে আর তুমি সেই বুকে মারছো। ইটস নট ফেয়ার বউ। কি হয়েছে? বেশি ব্যথা করছে? এভাবে আমার সামনে এসো না বউ। আমি কন্ট্রোল হারিয়ে ফেলবো। তখন এই সুন্দর শরীরটা ক্ষতবিক্ষত হয়ে যাবে আমার গভীর ভালোবাসায়। আল্লাহ, তুমি কার পাল্লায় ফেললা আমাকে? কি পাগল লোক! আমায় অযথা টেনশন দেয়। একদিন মেরেই ফেলবে টেনশন দিতে দিতে। আপনি আমাকে আর কিছু বলার আগে রাস্তার ঠোঁটে ঠোঁট চেপে ধরে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে, এই সব কথা মুখে আনবা না। আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হবে না। সবাই ছেড়ে চলে গেছে, তুমিও কি আমায় ছেড়ে চলে যেতে চাও? মেহরিন কিছু বলতে চাইলে রাজ ঠোঁটে আঙ্গুল দিয়ে থামিয়ে দেয়। না, আর একটাও বাজে কথা না। আমার সামনে আর কখনো এসব বলবে না, মনে থাকবে তো? মেহরিন মাথা নাড়ে। রাস্তাকে কোলে বসিয়ে কপালে গভীর চুমু খায়। প্রিয়তমা, তুমি আমার নিঃশ্বাসে জড়ানো ভালোবাসা। তোমার অনুপস্থিতির কল্পনায় আমার বুকটা ছিন্ন ভিন্ন করে দেয়। আমি জীবনে অনেক কিছু হারিয়েছি। হারিয়েছি আমার বাবা, হারিয়েছি আমার মা। তাদের হারিয়েও টিকেছিলাম কোনোভাবে। কিন্তু তোমায় হারালে না বউ, আমি আর জিততে পারবো না। তুমি আমার শেষ আশ্রয়, শেষ চাওয়া। যদি কখনো মৃত্যু আসে, তবে আমার আগে আসুক। তোমার মৃত্যুর আগে যেন আমার সমস্ত অস্তিত্ব ধ্বংস হয়ে যায়। আমার চিহ্ন পর্যন্ত যেন না থাকে এই পৃথিবীতে। আমাকে এমনভাবে নিও যেন আমি কোনোদিনও ছিলাম না। তবুও সে যেন বেঁচে থাকে, সে যেন ভালো থাকে, আমার মাওলা। কিন্তু যদি নেয়ারই হয়, তবে আমাদের একসাথে নিও। কারণ আমি জানি আমরা কেউই কাউকে ছাড়া থাকতে পারবো না। আমার জীবন চলে তোমার হাসির ছায়ায়। তোমার চোখের জল আমার মৃত্যুর চেয়েও কঠিন শাস্তি। তুমি আমার সমস্ত ভালোবাসার শেষ ঠিকানা। তুমি না থাকলে আমার পৃথিবীটাই অচেনা। তাই যদি মৃত্যু আসে, তবে আমায় আগে নিয়ে যেও আল্লাহ। তুমি কি জানো, তুমি আছো বলেই আমি এখনো আছি। তুমি আছো বলেই শ্বাসটা টিকে আছে। তুমি হারালে আমি শেষ। তুমি আমার পৃথিবী, তুমি আমার শান্তি, তুমি আমার শেষ জীবন। মেহরিন রাজের মুখে হাত রেখে মাথা নাড়ে, চোখ বুজে বলে, এমন কথা বলবেন না। এখনো অনেক কিছু বাকি কবি সাহেব। আপনার সন্তানের মা হওয়া বাকি, আপনার সাথে জীবন উপভোগ করা বাকি, আপনার হাত ধরে বৃদ্ধ হওয়া বাকি। হ্যাঁ, নাতি নাতনির মুখটাও তো দেখতে হবে। তুমি তো বললে বৃদ্ধা হবে আমার সাথে, তাহলে নাতি নাতনি দেখবো না? চলো চলো, তাদের আনার ব্যবস্থা করি। আপনি নাতি নাতনি আনবেন কিভাবে? আমি নাতি নাতনির বাবা অথবা মাকে আনবো।
আর তারা আনবে আমাদের নাতি নাতনি। এই লোক কি বলছে সব? রাজ হঠাৎই মেহরিনের দিকে তাকিয়ে রাগে গর্জে ওঠে। সব দোষ তোমার। মানে আমি কি করলাম আবার? চুপ। তোমার জন্য আমার বাচ্চারা স্কুলে যেতে পারছে না, ওরা পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে, একমাত্র তোমার জন্য। দায়িত্বহীন মা কোথাকার। আল্লাহ, কি পাগল লোক আমার কপালে লিখলা। বাচ্চা তো হলোই না, আর উনি বলতেছে আমার জন্য নাকি ওদের স্কুলে যেতে দেরি হচ্ছে। চলো চলো প্রসেসিং শুরু করি। আমার শ্বশুর শাশুড়ি আর কতদিন একা একা থাকবে? ওনাদের খেলার সাথী দরকার, আর আমি একজন দায়িত্ববান জামাই। ওনাদের ইচ্ছে আমি নিজের জীবন যৌবন দিয়ে হলেও পূরণ করব ইনশাল্লাহ। এই পাগল লোক রাগ করেই ভালো ছিল। চলুন মিস অসচেতন গার্ডিয়ান। মেহরিন হেসে ফেলে আর রাজ তাকে কোলে তুলে নিয়ে ঢুকে পড়ে ঘরে। রাতটা গভীর, জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছে সাদা পর্দায়। ঘরের ভেতরে হালকা গন্ধ বেলি আর টিউলিপের, ফুলে ভরা বালিশ, চারপাশে রঙিন মোমবাতি আলোর ঝিলিক। রাজ ধীরে ধীরে মেহরিনের গায়ে শাড়ি ঠিক করে দেয়। মেহরিন চুপচাপ, চোখে মুখে মিশে আছে লাজ, ভয় আর এক অদ্ভুত প্রত্যাশা। রাজ মৃদু গলায় বলে, তোমাকে পেয়ে আমি পূর্ণ হয়েছি বউ। আজ রাত শুধু আমাদের। রাগ, অভিমান, হাসি, কান্না সব পেরিয়ে এসেছি আমরা। এবার একসাথে থাকার সময়। কবি সাহেব, তুমি শুধু আমার, আমার মেহরিন, আমার স্বপ্ন রং। চোখে চোখ রেখে রাজ মেহরিনের কপালে একটি চুমু খায় আর বাইরে চাঁদের আলো এবং মৃদু হয়ে ঘরটাকে আবেশে ভরিয়ে দেয়। আর ওরা দুজন হারিয়ে যায় ভালোবাসার উত্থাল সাগরে। সকাল 7টা। মেহের আর মাহির দুই ভাই বোন দুজনই বের হয়েছে একটু সকালে হাঁটাহাঁটি করতে। রাস্তা ফাঁকা, বাতাসে অদ্ভুত একটা প্রশান্তি। মেহের পরেছে সাদা টি শার্ট আর সাদা ট্রাউজার, একটু উঁচু করে ঝুঁটি করেছে চুলগুলো। মাহিরের পরনে 3/4 প্যান্ট আর সাদা একটা টি শার্ট। দুজনেই গল্প করছে ছোটবেলার কথা নিয়ে আর দৌড়ঝাঁপ করছে হালকা। হাসির খিলখিল নরম রোদে দুই ভাই বোন যেন ফিরে গেছে শৈশবে। হঠাৎ মাহির দাঁড়িয়ে পড়ে। মেহের একটু এগিয়ে যায়, কথা পাচ্ছে না পাশে। ঘুরে দেখে মাহির নেই। পিছনে ফিরে দেখে মাহির দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে কিছু দেখছে। মেহের তার কাছে এসে বলে, কি রে? মাহির হাতের ইশারায় চুপ থাকতে বলে। কিছু না বুঝে মেহের তার চোখের দিক অনুসরণ করে আর যাকে দেখে তাতে যেন বুকের ভেতর কিছু একটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। হৃদ দাঁড়িয়ে আছে একজন মেয়ের সঙ্গে, হাসছে অবচেতনভাবে, কাজ ঝাঁকিয়ে কিছুর উত্তর দিচ্ছে। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু শরীরী ভাষা বলে ওরা পরিচিত আর খুব স্বাচ্ছন্দ্য। হৃদ কথায় কথায় মেয়েটির মাথায় হাত দিচ্ছে। মেহের কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর মাহির হাত ধরে বলে, বাড়ি চল। আরে দাঁড়া, হৃদ ব্রোকে একটু হাই বলে আসি। চুপচাপ চল। মাহির কিছু না বলে মুখ দেখে বুঝে নেয় বোনটা রেগে গেছে, তবে সে বুঝতে পারে না কেন হঠাৎ এত রাগ। বাসে ফিরে মেহের রুমে ঢুকে পড়ে। রাগে দুঃখে নিজের চুল টেনে ধরে। গত রাতের কথা মনে পড়ে। হৃদের ব্যবহার, কথাবার্তা সবই ইঙ্গিত করেছিল সে মেহেরকে পছন্দ করে। তাহলে ওই মেয়েকে এত সকালে হৃদ এই মেয়ের সঙ্গে কি করছিল? কিছুক্ষণ চুপচাপ বসে থেকে মেহের ফোন তোলে, হৃদকে কল দেয়। হৃদ কল ধরে স্বাভাবিকভাবে বলে, আপনি কোথায়? বাড়িতে। মেহেরের মাথাটাও আরও গরম হয়ে যায়। মিথ্যা বলছে, ফোনটা কেটে দেয়। রুমে পায়চারি করে। বুকের ভেতর রাগ যেন আগুন হয়ে ফুঁসে উঠছে। রাগ আর কন্ট্রোল করতে না পেরে চলে যায় ওয়াশরুমে একটা লম্বা শাওয়ার নেওয়ার জন্য। ওয়াশরুমে গিয়ে ট্যাপ ছেড়ে দেয়, দাঁড়িয়ে থাকে। সময় চলে যায় সেকেন্ড, মিনিট, 1 ঘন্টা। অন্যদিকে মেহেরিন রান্নাঘরে দাঁড়িয়ে কফি বানাচ্ছে, পাশে মেহবুবা। সকালটা শুরু হয় একটু ব্যতিক্রমভাবে। মেহবুবা চোখ কুচকে বলে, কি হয়েছে তোর? মুখ অমন বাংলার পাঁচের মতো করে আছিস কেন? বিয়ে হলে বুঝবি। ভাইয়ার অত্যাচারের শিকার হয়েছিস বুঝি? সবকিছুর সওদা এভাবেই নিয়েছে। আহারে আমার সোনা, খুব কষ্ট হচ্ছে বল। যা তো, জ্বালাস না। এই কথার মাঝখানে মালিয়া মির্জা আসেন। ওনাকে দেখে দুপন তৎক্ষণাৎ টপিক চেঞ্জ করে। কিরে, মেহের কোথায়? দুই ভাই বোন মর্নিং ওয়াকে গিয়েছে, ফিরেছে এখন রুমে হয়তো। মালিয়া মির্জা বলেন সবাইকে ডেকে আনতে। মেহরিন আর মেহবুবা দুজন 2 মগ কফি হাতে নিয়ে মাথা নেড়ে চলে যায়। মেহরিনের হাতে রাজের কফি আর মেহবুবার হাতে লাবিবের। মেহবুবা চলে যায় লাবিবের বেডরুমে আর মেহরিন নিজের রুমে। রুমে গিয়ে দেখে রাজ বিছানায় বসে। মেহরিন ভুরু কুচকে বলে, কি সমস্যা? এমনভাবে তাকিয়ে আছেন কেন? একটা বিষয় নিয়ে ভাবছিলাম। কি ব্যাপার? তোমার বোন মানে আমার বড় শালিকা তো গর্তে পড়ে গেছে। মানে
ও তো রুমে, গর্তে পড়লো কিভাবে? আরে বউ, ওই গর্তে না। ঢং না করে বলুন, না বললে নাই। আরে শালা বাবু আর মেহের মর্নিং ওয়াকে গেছিল। হ্যাঁ গিয়েছিল তো, আপনি জানলেন কিভাবে? আমার শত্রুরা জানে মাহির আমার শালা বাবু, তাই ওর ওপরে যেন কোনো বিপদ না আসে আমার লোকেরা সব সময় তাকে চোখে চোখে রাখে। শুধু তাকে না, তোমাদের সবাইকেই। আচ্ছা বুঝলাম, তো তখন কি গর্তে পড়ে গিয়েছিল? ইস বউ, আগে আমাকে বলতে দাও। ওখানে মাহি রিতকে দেখে দাঁড়ায়, আর মেহের মাহিরকে এক প্রকার টানতে টানতে নিয়ে আসে। আমার কাছে যতদূর খবর আছে, রিতকে মেহের আগেই চিনত, আর তারা একই ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ফিরেছে। সিঙ্গাপুরেও ওদের একসাথে দেখা গেছে। হ্যাঁ জানি, হয়তো ওদের ভেতরে কিছু আছে। হুম। আচ্ছা তারপর কি হলো সেটা বলুন। রিত পুচকির সাথে কথা বলছিল। তোমার বোন হয়তো ভেবেছে অন্য মেয়ে। ও আচ্ছা, এই ব্যাপার। আমার সাথে প্র্যাঙ্ক করেছিল, তাই না? আজ শালিকার পালা। বেশি কিছু কইরেন না, সে রেগে গেলে কিন্তু সবার 12টা বাজাই দিবে। এখন কেন? যখন ওরা প্র্যাঙ্ক করেছিল আমার সাথে, তখন তুমি সাপোর্ট দিয়েছো, এখনো দিবা? আচ্ছা তা না হয় দিব, তবে রিত ভাইয়াও কি ওকে পছন্দ করে? ওই শালা শুধু পছন্দে সীমাবদ্ধ না, রীতিমতো প্রেমে পড়ে খাল বিলে পড়ে গেছে। তাহলে দুজনকে একসাথে পবিত্র বন্ধনে বেঁধে দিই, কি বলেন? দিব, বাট আই থিঙ্ক শালিকা আমাদের আশায় থাকবে না, নিজেই কিছু একটা করবে। তার সম্পর্কে যতটুকু জানলাম, সে নিজের জিনিস ভালোভাবে না পেলে ছিনিয়ে নেয়। হ্যাঁ, ছোট থেকে এমন। ওর কিছু পছন্দ হলে সেটা ওর চাই মানে চাই। একবার কি হয়েছিল জানেন? আমাদের পাশের বাসার একটা মেয়ে ছিল আয়েশা, ও একটা পুতুল কিনে আনছে। সেটা আমাদের মেহেরের পছন্দ হয়েছে, তাই ও চেয়েছে, বলেছে ওটা আমায় দাও, আমি টাকা দিচ্ছি, তুমি আরেকটা কিনে নিও। কিন্তু ওই মেয়ে ওটা দেবে না, তাই ওকে মেরে ওটা নিয়ে এসছে। আরে বউ শালিকা সব ডাকাত। কি বললেন আপনি? না মানে বলতে চেয়েছিলাম খুব সাংঘাতিক। মেহরিন রাজের কোল থেকে উঠে রাগ রাগ ভঙ্গিতে চলে যায়। রাজ মুখ বাঁকিয়ে বলে, যা বাবা, সত্যি বললেই চলে যায়, রেগে যায়। আজকাল সত্যিও বলা যায় না, তবে এরা দুটো বোনেই সাংঘাতিক। তারপর বিছানায় শুয়ে বলে, ভাই রিত, আমি একা কেন? এবার তুইও বুঝবি বউ কি জিনিস, কেমন লাগে বউয়ের প্যারা। সকাল 9টায় সবাই খাবার টেবিলে। মেহরিন, রাজ, মেহের, লামিয়া, লাবিব, মেহবুবা, মাহির, চুমকি, ফিরোজ মির্জা, মালিয়া মির্জা সবাই খাচ্ছে আর টুকটাক গল্প করছে। সবার খাওয়া দাওয়া প্রায় শেষ। ফিরোজ মির্জা আর মালিয়া মির্জা চলে গেছেন নিজেদের রুমে। মেহের প্লেটের দিকে তাকিয়ে আছে, তা দেখে রাজ শয়তানি হেসে মাহিরকে ডেকে বলে, বুঝলে মাহির, রিত নাকি বিয়ে করবে। মেহের ফট করে মাথা তুলে তাকায় রাজের দিকে, তা দেখে মেহরিন হেসে ফেলে। মাহির বলে, কি বলেন? ওই জন্যই আজ দেখলাম একটা মেয়ের সাথে কথা বলছিস। হ্যাঁ, কাল বললো মেয়ে নাকি পছন্দ হয়ে গেছে, বিয়ে করবে 2-3 দিনের মধ্যেই। মেহেরের ভিতরে যেন ঝড় বয়ে যায়, মনে হচ্ছে কেউ তার শরীরের সব হাড় গড়িয়ে দিয়েছে। অসহ্য পরিমাণ কষ্ট হচ্ছে, কান্না ভেজা গলায় ঢোক গিলছে। ভালোই তো, একটা বিয়ে খাবো। ও মা, তাহলে তো ভালোই, আবার একটা বিয়ে হবে। লাবিব মেহবুবার কানে কাছে মুখ নিয়ে আস্তে করে বলে, বিয়ে নিয়ে এত এক্সাইটেড তুমি? লেদা বাচ্চা, তাহলে চলো আমরা বিয়ে সেরে নেই। তোমাকেও তো বাচ্চা থেকে বড় বানাতে হবে, তাই না? লাবিবের কথার মানে বুঝে মেহবুবার কান দিয়ে যেন গরম ধোয়া বের হচ্ছে, লজ্জায় লাল নীল হলুদ হয়ে যাচ্ছে। আর লাবিব বলে যাচ্ছে। সহ্য করতে না পেরে মেহবুবা দেয় লাবিবের উড়তে একটা চিমটি। লাবিব ইস করে ওঠে, সবাই তাকায় তার দিকে। লাবিব হেসে বলে, মশা মশা। মেহবুবার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, খুব বড় মশা। মেহবুবা হেসে ফেলে। লামিয়া সবটা দেখেছে, তাই মাথা নিচু করে হাসছে। মেহেরের সব কিছু অসহ্য লাগছে, সবাই একে একে উঠে যায়। রাজ, মেহরিন আর মেহের বসে থাকে। মেহের, মেহের তাকায়, রাজের অনেক হাসি পাচ্ছে, অনেক কষ্টে চেপে বলে, তুমি তো মেবি রিতকে চেনো। মেহের মাথা নাড়ে। ওর বউকে কি কি দেওয়া যায় বলো তো? মেহের মেহরিনের দিকে তাকায়। মেহরিন বোনের কষ্ট বুঝে রাজকে ধমক দিয়ে বলে, আমি বলে দিব, আপনি এখন চুপ করুন। আচ্ছা তা বেশ, তুমি বলো। পরে বলে দিব। মেহের উঠে চলে যায়। রুমে গিয়ে মেহের দরজা আটকে দেয়। অসহ্য যন্ত্রণা, বারবার চোখের সামনে ভেসে উঠছে হৃদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো। কানে বাজছে হৃদের বলা প্রতিটা কথা, প্রতিটা মিষ্টি হাসি যেন এখন বুকে ছুরি হয়ে বিঁধছে। অন্যদিকে রাজ রুমে এসে হাসছে। মেয়ের রাগি চোখে
তার দিকে তাকিয়ে থাকে। মেহরিনের দিকে তাকিয়ে রাজ আরো জোরে হেসে ফেলে। মেহরিন তেড়ে গিয়ে বলে, আমার বোন কষ্ট পাচ্ছে আর আপনি হাসছেন। শোনো, আমি তাদের রাস্তা ক্লিয়ার করে দিলাম। যেই বিয়ে 2 দিন পরে হতো তা 2 দিন আগেই হবে। তাও তো আমার বোন কষ্ট পাচ্ছে। চিন্তা করো না, যা হবে ভালোই হবে। আরেক ধাপ বাড়াবো, বুঝলে? আমি ডিজেল দিয়ে দিয়েছি, এবার আগুন লাগার পালা। মেহরিন হতাশ, কি বলবে বুঝে উঠতে পারছে না। রাজ যে খারাপ কিছু করবে না এটা সে জানে, তবুও বোনের কষ্টে মনটা মোচড় দিয়ে উঠছে। বিকেল 4টা। মেয়ের সে যে দরজা আটকে দিয়েছিল আর বের হয়নি। কিছুক্ষণ কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে গিয়েছিল। দুপুরে খাওয়ার জন্য সবাই ডাকছিল, কিন্তু মেহের আসেনি। ঘুম ভেঙেছে, এখনও ক্লান্ত, মাথা ভার। মেয়ের নিচে আসে কফি বানাতে, ঠিক তখনই বেল বাজে। মেয়ের ঘড়ির দিকে তাকিয়ে বলে, এখন আবার কে এলো? গিয়ে দরজা খোলে। একজন ছেলে বলে, পার্সেল এসেছে মেহরিন শিকদার নামে। মেহের পার্সেলটা নেয়, দেখে একটা কার্ড, ভুলবশত কার্ডটা খোলে। এটা বিয়ের কার্ড। চোখ আটকে যায়। হৃদ তালুকদার, কোণে সাথী। মেহেরের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে, কান্নাটা আটকানো যাচ্ছে না। কার্ডটা হাতে নিয়ে দৌড়ে চলে যায় নিচের রুমে। রাজ আর মেহরিন আড়ালে দাঁড়িয়েছিল। মেহরিন অসহায় চোখে তাকায় রাজের দিকে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি শুধু ওকে বোঝাচ্ছি, আমার ভাইরা আর কতদিন ব্যাচেলার থাকবে। বউ জিনিসটা কি আমি একা কেন বুঝবো? ওরাও বুঝুক, বিয়ে কত মজা। মেহরিন রাজের শার্টের কলা ধরে টানতে টানতে তাকে নিজের রুমে ঠেলে নিয়ে যায়। বলে, বউ, এবারের মতো মাফ করে দাও। আর জীবনে কোনোদিনও বলবো না বউ। রুমে গিয়ে ধপাস করে পড়ে যায় মেহরিনের রুমে। অন্যদিকে মেহের নিজের রুমে কান্নায় ভেঙে পড়ে। বুকের মধ্যে বিয়ের কার্ডটা চেপে ধরে ফুপিয়ে ওঠে। বলে, এমনটা কেন করলেন হৃদ? আমি যে আপনাকে নিয়ে অনেক স্বপ্ন বুনেছিলাম, আপনি কিনা তাই এমনভাবে ধ্বংস করে দিলেন। আমি যে আমার থেকে আমিটাকে আপনার নামে করে দিয়েছিলাম, আর আপনি আপনি সেই আমাকেই মেরে ফেললেন। এ বলে সে টুকরে উঠে কাঁদতে থাকে, যেন বুকের সমস্ত ব্যথা, সমস্ত ভালোবাসা, সমস্ত অপমান একসাথে ফেটে পড়ে। মেয়ের হু হু করে কান্নায় ভেঙে পড়ে। রাত 11টা। মির্জাবাড়ি নিস্তব্ধ, সবাই নিজেদের ঘরে। চুমকি বিকালে বাড়ি চলে গেছে। লামিয়া আর মেহবুবা গল্প করছে মেহবুবার রুমে। লাবিব নিজের রুমে ল্যাপটপে কাজ করছে। মাহির সামনে পরীক্ষার জন্য বইয়ে মুখ গুজে বসে আছে। অন্যদিকে মেহরিন আর রাজ বসে আছে মেহের আর হৃদের নিয়ে আলোচনা করতে। ঘরে আলো মিলান, কিন্তু আবেগ স্পষ্ট। হঠাৎ মেহের চোখ কষলে উঠে বসে, কণ্ঠে কাঁপন। না, আমি মেহের। আমি কেন কাঁদবো? সবসময় তো আমি সবাইকে কাঁদিয়েছি, আজ কেন আমি? কথাগুলো বলেই উঠে গিয়ে দাঁড়াই আয়নার সামনে। চিরুনিটা তুলে নেয়, ধীরে ধীরে ঘোরাতে ঘোরাতে বলে, আমি সেই মেহের যে নিজের পছন্দের জিনিস না পেলে ছিনিয়ে নিতে জানি। যেখানে আমি ছোট্ট কিছুতে ছাড় দিই না, সেখানে আপনি তো একটা আস্ত মানুষ। হৃদ তালুকদার আমাকে ঠকিয়েছেন, আমাকে প্রেমে ফেলে এখন অন্য কাউকে বিয়ে করে সংসার করবেন? লাইক সিরিয়াসলি? আমি মেহের, এটা হতে দেব? আমি আপনাকে ভালোবাসি। আজ থেকে আপনি শুধু আমার ভালোবাসার না, আমার জেদেরও অংশ। দেখি আপনি বিয়ে করেন কিভাবে। আয়নার কাছে গিয়ে চোখের পানি মুছে ঠোঁটের কোণে এক শয়তানি হাসি টেনে বলে, তোর বিয়ের শখ যদি গুড়িয়ে দিতে না পারি, তবে আমার নাম মেহের না। বলে ঘর থেকে বেরিয়ে পড়ে। গন্তব্য মেহরিনের ঘর। মেহরিনের দরজায় ধীরে টোকা দেয়। মেহু, ভেতরে আসবো? আয়, দরজা খোল। রাজা একটা বিজয়ীর হাসি দিয়ে আশ করে সোফায় বসে। মেহরিন মেহেরকে নিয়ে আসে, আর মেহের গম্ভীর মুখে রাজের সামনে গিয়ে বসে পড়ে। মেহেরের অভিব্যক্তি দেখে রাজ কপাল কুঁচকে বলে, কি হয়েছে শালিকা? এমন সন্ন্যাসিনী হাল কেন? মনে হচ্ছে ছেঁকা খেয়ে বেকা হয়ে গেছো। কেউ ছেঁকা দিয়েছে নাকি? দিলে শুধু নামটা বলো। আমার শালিকারে ছেঁকা দেওয়ার অপরাধে আমি ওকে সুরে চড়াবো। প্লিজ। ওকে বলো, কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? নো, এভরিথিং ইজ নট ওকে। বাট হোয়াই শালিকা? আই নিড ইউর হেল্প ভাইয়া। অবশ্যই হেল্প করব। আমার বউয়ের বোন, মানে আমার বোন, আর বোনদের জন্য আমি রাজ শিকদার অলওয়েজ রেডি। থ্যাঙ্কস ভাইয়া, বাট কাজটা কিন্তু করতেই হবে। অবশ্যই অবশ্যই করব শালিকা। প্রথম কোনো হেল্প চাইছে আর আমি করব না, সেটা কি হয়? আমি একজন আদর্শ দুলাভাই শালিকাদের জন্য। আমার মনে দিলে ফুসফুস সব জায়গায় অলওয়েজ রেডি থাকে হেল্প করার জন্য। মেহরিন পাশ থেকে শুধু তাকিয়ে চুপচাপ সে সব কথা শুনছে, যেন একটা দর্শক দুজনের কথোপকথন শুনছে। ভাই, আমার বড় ভাই নাই, সো সেই কাজটাই আপনাকে করতে হবে। রাজ শান্ত চোখে মেহেরের দিকে তাকায়।
মুহূর্তেই তার মনের মধ্যে যেন একটা নরম স্রোত বয়ে যায়। বোন, এই শব্দটাই রাজকে দুর্বল করে ফেলে। দিলে তো দুর্বল জায়গায় হাত পা সব ঢুকিয়ে। যাই হোক, তোমার কাজ যাই হোক, বড় ভাইয়ের জায়গা যখন দিয়েছো তখন জান কুরবান। একজনকে কিডন্যাপ করতে হবে, সাথে একটা কাজে আর রেজিস্টারের ব্যবস্থাও। ওকে, হয়ে যাবে। তারপর? মিনিট দুয়েক চুপ থেকে পুরো ব্যাপারটা বুঝে অবাক হয়ে বলে। কি? মেহরিন তখন মেহেরের পিঠে একটা থাপ্পড় মেরে বলে, শেষমেশ কিডন্যাপ করে বিয়ে করবি? তুই জানিস আমি আমার জিনিস ভালোভাবে না পেলে কেড়ে নিতে জানি। রাজ একবার মেহেরকে একবার মেহরিনকে দেখে, তারপর মুখ টিপে হেসে ভাবে, কি জিনিস মাইরি, এটা মেয়ে মানুষ ভাবতেই অবাক লাগে। একজন জামাইকে বোমা গিফট করে, আরেকজন কিডন্যাপ করে বিয়ে করবে। অবশ্য রাজ শিকদারের শালিকা, মানে ইউনিক কিছু না হলে হয়। নিজেকে বাহবা দিয়ে গলা পরিষ্কার করে রাজ বলে, তা কবে, কোথায়? সকাল 8টার মধ্যে আপনি কাজে আর রেজিস্টার রেডি রাখবেন, আর ওই বালকে তোলার জন্য কটা মোটা তাজা হাতি লাগবে। ওকে। মেহরিন সামনে হাত বাড়িয়ে বলে, তাহলে কাল আমাদের মিশন কিডন্যাপ। দ্যাটস রাইট। তিনজন একসাথে হাই ফাইভ করে। মেহের বেরিয়ে নিচে ঘরে আসে, আয়নায় তাকেই একটা গভীর নিঃশ্বাস নেয়, ঠোঁটের কোণে আগুন। রেডি তো আপনি মিস্টার তালুকদার? আর এদিক থেকে মেহরিন হেসে হেসে বলে, বুঝতে পারছেন কি হবে? এগুলো কাল সকালে দেখবো, এখন আমি শুধু আমার বউকে চাই। চলো বউ। মরণ, শুনুন তো। বউ তাড়াতাড়ি আসো, আমার কেমন বউ বউ পাচ্ছে। মানে বউ বউ আবার পাই কেমন করে? এত কথা বলে সময় নষ্ট করো না তো। নাতি নাতনির মুখ দেখার জন্য আমার আর সহ্য হচ্ছে না। আসো আসো। কি আজাইরা পাবলিক রে ভাই। আমি তোমার ভাই? আরে না, মানে আমি ওইটা বোঝাইনি। আসো, আজ তোমাকে ভাই আর হাজবেন্ডের পার্থক্য বুঝাই। না। ইয়েস বেবি রাম্মু। এই বলে মেহরিনকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে লাইট অফ করে বলে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারা ডুবে যায় ভালোবাসার সাগরে। কারোর রাত কাটে সুখের সাগরে ভেসে, কারোর রাত কাটে নতুন জীবন আর ভাবনায়। সকাল 6:40। মেহরিন, রাজ, লাবিব আর মেহের দাঁড়িয়ে আছে বাড়ির বাইরে। মেহের বলে, আপনি খোঁজ নিন বের হয়েছে কিনা। রাজ কাউকে কল দেয়। কথা শেষ করে মেহেরের দিকে ফিরে হেসে বলে, তোমার কাজ শুরু করো, কিছু দরকার পড়লেই কল দিবে। আর আমরা ওয়েট করব না, আমি অফিসে যাই, তোমরা ওখানেই চলে আসবে। ওকে? ওকে। মেয়ের চলে যাই সেই কালকের জায়গায়। আজ রিতার একটা মেয়ে দৌড়াচ্ছে। মেয়েটার গায়ে টি শার্ট আর লেডিস প্যান্ট, হৃদের গায়ে কালো টি শার্ট আর হাফ প্যান্ট, ঘামে ভেজা টি শার্টটা শরীরের সাথে লেপটে আছে। মেহের বলে, শেষমেশ কিনা আমার জামাই হবে হাফ প্যান্টওয়ালা, বাট নো ব্যাড। শখের ব্যাটা সব কিছুতেই সুন্দর, পোশাকে কি আর আসে যায়। শুধু হাফ প্যান্ট কেন, আর যদি খালি গায়েও থাকে তাও আজই বিয়ে হবে। শালা আমাকে ঠকাতে চাই, আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে আমার মনে প্রেমের ফুল ফুটিয়ে তুই অন্য বেটিকে বিয়ে করবি, আর আমার প্রেম ফুল ছাগলে খাবে। তা তো আমি হতে দেব না। প্রয়োজন হলে তোর জীবন যৌবন ছাগল দিয়ে খাওয়াবো, তাও আমার প্রেমের ফুল না। আয় বলেই ফুল অ্যালার্জি নিয়ে হৃদের সামনে গিয়ে দাঁড়ায়। হৃদ মেহেরকে দেখে খুশি হওয়ার সাথে অবাক হয়। হৃদ কিছু বলবে, তার আগে মেহের গম্ভীরভাবে বলে, এই মেয়েটাকে? হৃদের পাশে থাকা মেয়েটা সাথী। ও হা করে তাকিয়ে আছে হুবহু মেহরিন। মেয়েটা কিছু বলবে, তার আগে হৃদ হেসে বলে, ও হ্যালো সাথী আমার। তার আগেই ঢস করে একখানা ঝাড়দার জ্বর পড়ে হৃদের গালে। হৃদ গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর সাথী তো একেবারে হতভম্ব। মেহের বলে, শালা তুমি আমাকে কি ভেবেছো? হ্যাঁ, বিয়ে হয়নি এখনো, রঙ্গ শুরু করে দিয়েছো। এই দাঁড়া, তোকে তো আমি। এই বলে পাশে থাকা একটা ইট তুলে বলে, আজ তোর মাথায় ফাটিয়ে দেব। হৃদ ইট নেওয়া দেখে পালিয়ে সাথীর পেছনে লুকায়। সাথী বলে, সাথী কিছু বলবে, তার আগে মেহের সাথীর দিকে আঙ্গুল তুলে বলে, আমাদের মাঝে একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে। ঠিক তখনই সাথীর ফোনে SMS আসে, মেহরিনের পাঠানো। লেখা, তুমি ওখান থেকে কেটে পড়তে বলো। সাথী কিছু একটা বুঝে সরে যায়। মেহের ইট ফেলে হৃদের কলার চেপে ধরে বলে, বল কি করছিলি ওই মেয়েটার সাথে? ওটা মেয়ে না তো, ও তো সাথী আমার। মেহের চারপাশে তাকে একটা হকি স্টিক দেখে সেটা তুলে নেয়। আরেক ঘা দিতেই হৃদ শেষ। হৃদ পড়ে যায় অবচেতন হয়ে। মেহের হৃদকে ধরে ফোন করে রাজকে। রাজ সাথে সাথে গাড়ি আর দুজন গার্ড পাঠায়। ওরা এসে হৃদকে গাড়িতে তুলে নেয়। মেহের হৃদের দিকে তাকিয়ে বলে,
সরি, আমি এটা করতে চাইনি, তবে আপনি বাধ্য করেছেন। ইউ ডিজার্ভ ইট। গাড়ি থামে অফিসের সামনে। লোকগুলো হৃদকে নিয়ে যায় ভিতরে। রাত জায়গাটা দেখিয়ে দেয়, আর লোকেরা সেখানে বসেই হৃদকে। হৃদ নিস্তেজ হয়ে পড়ে আছে। ওকে অবচেতন দেখে রাজ তো এক লাফে উঠে চিৎকার করে উঠল। এ কি শালিকা, তুমি আমার বন্ধুটাকে মেরে টেরে ফেললা নাকি? হায় রে, কি সর্বনাশ হইল। মেহরিন বিরক্ত মুখে রাজকে টেনে সরিয়ে আনে। মেরে ফেলেনি, দুটো ঘা খেয়ে অজ্ঞান হয়ে গেছে মাত্র। বেঁধে দিন এখন ওকে, লোকগুলোকে বিদায় দেই। রাজ তাকিয়ে দেখে হৃদ হাফ প্যান্ট পরে আছে। সে মুখ টিপে হাসে। আরে তোমার জামাই তো হাফ প্যান্ট পরে আছে, এইভাবে বিয়ে করবে নাকি? দাঁড়াও, কাউকে বলি পাঞ্জাবি পরিয়ে দিই। তার দরকার নেই, এভাবেই বিয়ে হবে। এটা মেয়ে মানুষ তো, নাকি অন্য কিছু? কি সাংঘাতিক ভাই, আজকাল ছেলেরা দেশে নিরাপদ না, মেয়েরা ধরে বেঁধে বিয়ে করছে। হায় আমাদের ভাগ্য। ভাই মাফ করে দিস, আমি তোকে জেনে শুনে এক জল্লাদের হাতে তুলে দিচ্ছি। কারণ আমি একা কেন বউয়ের মার খাবো, তুইও খা। আমি তো বিয়ের দিন থেকেই খেয়েছি, আজ তুইও খেলি। সমতা বজায় থাকুক, না হলে তো আমাকে খোঁটা দিবি। তারপর মেহরিনের দিকে তাকিয়ে হেসে বলল, আমার বউ অন্তত এমন ভাবে মারে না যে আমি অজ্ঞান হয়ে যাই। মাঝে মধ্যে এক আধটা থাপ্পড় মারে, দাঁত নড়ে যায়, ব্যাস। ভাই তোর কপালে যা ঝুটেছে, আমি তোর আত্মার মাগফিরাত কামনা করছি, মানে তোর দাম্পত্য জীবনের। ভাইয়া পানি। রাজ একজনকে ইশারা করতে পানি এলো। মেহের জগ ভর্তি পানি নিয়ে হৃদের মুখে ছুঁড়ে মারল। হৃদ ধরফড়িয়ে ওঠে, আর চোখ খুলতে দেখে মেহের রাগী চোখে তাকিয়ে আছে। কিছু বলতে যাবে বুঝে যায় তার মুখ বাঁধা। শুধু মুখ না, হাত পা সবই বাঁধা। হৃদ রাজের দিকে তাকায়। রাজ গলায় হাত দিয়ে বোঝায়, তুই শেষ। মেহরিন তাকাতে রাজ দাঁত বের করে হাসে। হৃদ এবার মেহরিনের দিকে তাকায়। মেহরিন হেসে বলে, কি অবস্থা দুলা ভাই? দুলা ভাই মানে? আর আমায় বেঁধে রেখেছো কেন? ভাইয়া কাজীকে ডাকুন। হৃদ কিছুক্ষণ চুপ করে মেহেরের মুখের দিকে তাকে চুপচাপ দেখে। সব কিছু মিলে বুঝে যায় ওর বিয়ে হচ্ছে, তাও কিডন্যাপ করে। রাজ কাজীকে ডাকে। কাজী এসে বসে, কাগজ কলম বের করে বলে, এত সকালে বিয়ে কেন? মেয়ের কিছু বলতে যাবে তার আগে রাজ বলল, ওদের তারা আছে, আপনি আপনার কাজ করুন, ওদের তো আবার প্রসেসিংও করতে হবে। মেহরিন রাজকে চিমটি কাটে, চোখ রাঙায়। রাজ চুপ করে। কাজী সব লেখালেখি করে, চোখ তুলে বলে, কোনে কে? রাজ ইশারায় মেহেরকে দেখায়। মেয়েকে দেখে কাজী বলে, এ কোনে? এই অবস্থায় শাড়ি সালোয়ার কামিজ পরা তো দূরের কথা, একটা টি শার্ট পরে এসেছো। আর বর তো হাফ প্যান্ট পরে আছে কাজী সাহেব। এই বরকে বেঁধে রেখেছেন কেন? এটা কি জোর করে বিয়ে নাকি? মেয়ের রাগে অগ্নিশর্মা। একদিকে হৃদের দুশ্চিন্তা, অন্যদিকে কাজীর অবিরাম বকবকানি। ধৈর্যের সীমা পেরিয়ে গিয়ে পিছনে একজন গার্ডের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে সোজা কাজীর কপালে ঠেকিয়ে দিল সে। তুই কাজী, তোর কাজ বিয়া পড়ানো, তুই এত বকবক করবি কেন? চুপচাপ বিয়া পড়ানো শুরু কর। হৃদ চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাজ গলা শুকিয়ে ঢোক গিলে বলল, কি অবস্থা হচ্ছে রে বাবা? লাবিব হাসছে। মেহরিন এক ঝাড় দিয়ে বলে, মেহের, কি হচ্ছে সব? চুপচাপ বস। কাজী এবার বুঝে গেলেন তার জীবন এখন এক রাগত মেয়ের হাতে। তাই দাঁত বের করে এক হাসি দিয়ে বললেন, আরে আম্মা জান, আপনি এত রেগে যাচ্ছেন কেন? ছেলে রাজি না হইলেও এই বিয়া হইব। আমি না হই, আমার আব্বাও বিয়া পড়াইতো। কাজীর কথা শুনে রাজা আর লাবিব দুজনেই হেসে গড়াগড়ি। আর কাজী মনের ভিতরে ঠিক করলো, আজ যদি বেঁচে ফিরি জীবন আর কাজই হব না। এ কেমন দিন আইলো, মেয়েরাও জোর কইরা বিয়া করে। হৃদের দিকে তাকিয়ে কাজী মনে মনে বলল, আহারে বাবা, তোর জীবন শেষ, যা বউ হতে যাচ্ছে। সব প্রক্রিয়া শেষে কাজী হেসে বললেন, এই বিবাহে আপনি রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ, কবুল। কবুল। হৃদের দিকে ফিরে কাজী মনে মনে বলল, তোর জীবন ধ্বংস করার জন্য আমি দুঃখিত বাবা, কিন্তু যে বাঁচলে বাপের না। তারপর গলা পরিষ্কার করে বলে, বাবা আপনি কি এই বিবাহে রাজি? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ, কবুল। হৃদের মুখ খুলতে যাবে এমন সময় মেহের বন্দুক ঠেকায় হৃদের কপালে। কবুল ছাড়া মুখ দিয়ে একটা শব্দ বের হলে জানে মায়েরা ফেলবো। আমার হাত একটুও কাঁপবে না। যেটা আমার না, তা থাকুক বা না থাকুক তাতে কিচ্ছু যায় আসে না। তবে মরে গেলে জানবো তুই আমার ছিলে, আর কাউকে বিয়ে করলে আমি বাঁচলেও মরবো। তাই তাড়াতাড়ি বল। হৃদ গলা শুকিয়ে ঢোক গিলে বলে ফেলে, কবুল কবুল কবুল।
এক নিঃশ্বাসে 3বার মেয়ের ধীরে ধীরে বন্দুক নামাই। চারপাশ থেকে সবার কণ্ঠ একত্রে ভেসে আসে আলহামদুলিল্লাহ। কাজে আর দেরি করে না, নিজের জীবন বাঁচাতে দরজার দিকেই দৌড় দেয়। কাজে জীবন বাঁচাতে জুতা ফেলে সোজা দৌড়। তাকে এমন ছুটতে দেখে রাজা লাবিব হেসে লুটোপুটি খায়। হাসতে হাসতেই দু ভাই একে অপরের গায়ে পড়ে যাচ্ছে। মেহরিনে হাসছে, তবে মুখ চেপে। আর মেহের গম্ভীর গলায় বলল, এই ভেটকাচ্ছেন কেন? হাসাহাসি বন্ধ করুন। রেজিস্ট্রারকে ডাকুন, রাতভর ঘুম হয়নি, মাথা ব্যথা করছে। সারা রাত তো ঘুমাওনি শালিকা। আমার ভাইরা ভাইরে কি করে টাইট দিবা এগুলো ভাবছো? হ্যাঁ তা ঠিক। হৃদ কিছু বলতে যাবে, মেহের আবার বন্দুক তোলে। একটা কথাও মুখ দিয়ে বের করবি না হারামজাদা। আমার মনে প্রেম জাগাইয়া অন্য কাউরে বিয়া করতে চাচ্ছিলি? তোর বিয়ের সব গুছিয়ে দিব, দাঁড়া। হৃদ অবাকের উপর অবাক। সত্যি বলে হৃদ এখনও বুঝে উঠতে পারছে না মেহের কেন এত রেগে আছে। সে রাজের দিকে তাকায়। রাজ তাকিয়েছিল, কিন্তু হৃদ দেখছে সঙ্গে সঙ্গে অন্যদিকে মুখ ফিরে শীষ বাজায়। হৃদ এবার লাবিবের দিকে তাকায়। লাবিব গলার কাছে হাত দিয়ে গলা কাটার ভঙ্গি করে, এরপর জিহ্বা বের করে। হৃদ ঢোক গিলে মেহেরের দিকে তাকায়। মেহের সেটা লক্ষ্য করেই বলে ওঠে, এই তুই আবার অমন ক্যাবলাকান্তের মতো করে তাকাচ্ছিস কেন? তোর চোখ কিন্তু তুলে ফেলবো। আমি কি করছি? আমি তো কি করছিস মানে জানিস না তাই না? অবস্থা খারাপ দেখে মেহরিন দৌড়ে এসে বলে, মেহের কি হচ্ছে ভুলে যাস না, রিত ভাইয়া এখন তোর বর। মেয়ের খানিকটা শান্ত হয়, তবে চোখ সে বাঘিনীর মতো জল জ্বলে। হৃদ তাকাই, আর সেই চোখে যেন সে নিজের সর্বনাশ দেখল। সে ভাবে, নিশ্চয়ই কিছু হয়েছে যেটার জন্য ও এত রেগে গেছে, না হলে তো ও এমন করতো না। আমার নীল নয়নী ও রাগই ঠিকই, কিন্তু এমন ভয়ঙ্কর রাগ তো কখনো করেনি আগে। আর আমি তো এমন কিছু করিও নি যাতে ওর এত রাগ হয়। যেই নীল চোখে আমি আমার জন্য প্রেম দেখেছি, আজ সেই চোখেই দেখছি আমার ধ্বংস। তারপর ঠোঁট আলতো করে চেপে হেসে ফেলে। ভাবনাই বলে, তবে আমার ব্যাপারে ম্যাডাম খুবই পজিটিভ। তারপর আবার মেহেরের দিকে তাকায়, আর দেখে মেয়ের এখনও তাকিয়ে আছে ঠিক আগুন চোখে। হৃদ হেসে ফেলে। মেয়ে সেটা দেখে উঠে যেতে চায়, মেহরিন তাকে চেপে ধরে। এই মুহূর্তে রেজিস্ট্রার এসে যায়। সব কাগজপত্র তৈরি করে সই করার জন্য দুজনকে ডাকে। মেয়ের প্রথমে সই করে ফেলে। হৃদকে সই করতে বলে রেজিস্ট্রার তাকাতেই তার দিকে তাকিয়ে রেজিস্ট্রার বলে উঠল, এটাই ঠিক হয়েছে। প্রেম করবে ছেলেরা আর বিয়ে করবে মেয়েরা। আইডিয়াটা কিন্তু দারুণ। রাজ খুক খুক করে কাশি দিয়ে বলে, শালিকা খুলে দেবো নাকি? ভাইরা ভাইয়ের হাত না মানে সই করবে তো? মেহের এবার হৃদকে রাগে চোখে তাকিয়ে বলে, কোনো রকম তেরিবেরি করলে একদম টপকে দিব, চুপচাপ সই করে দে। হৃদ মাথা নাড়ে। রাজ হেসে বলে, আরে বাপরে ভাইরা ভাই, দেখি এখনই বউয়ের কথা শুনে ওঠা বসা শুরু করে দিয়েছে। গান পয়েন্টে থাকলে বুঝতেই শালা। ভাই, আমার বউ আমায় থাপ্পড় মেরে চাপার দাঁত নড়িয়ে দিয়েছিল বিয়ের দিন। গান পয়েন্টে আমিও ছিলাম, তবে তোর চেয়ে কম মার খেয়েছি। তোকে পরে দেখে নেবো শালা, বিয়েটা আগে শেষ হোক তারপর। হৃদ সাইন করে এমন সময় রাজের অফিসে রাকিবার শান্ত। হৃদ এক মুহূর্তের জন্য থমকে যায়, তারপর ঠোঁটের কোণে এক হাসি। রাকিব হেসে বলে, ভাই, বিয়ে করলি অথচ দাওয়াত দিলি না, এটা কি ঠিক কাজ করলি? দেখ দেখ শালা হাফ প্যান্ট পরে বিয়ে করছে। সবে হেসে ওঠে একযোগে। হৃদ গম্ভীর গলায় বলে, আমার কোনো দোষ নেই, আমার বউ এইভাবে বিয়ে করতে চেয়েছে, আমার কিছু করার ছিল না। আমি মোটেও এইভাবে বিয়ে করতে চাইনি। আপনি যে এত তাড়াতাড়ি বিয়ে করতে চেয়েছিলেন, তাই তো এমনটা হলো। এবার হঠাৎ করে মেহের হৃদের টি শার্টের কলার ধরে টেনে নেয়। চোখে রাগ, কণ্ঠে চাজ। আপনার সাহস কত বড়? আমার মনে ভালোবাসার বীজ রোপণ করে অন্য কাউকে বিয়ে করতে চান? এত সাহস আপনি পান কোথায়? তুমি কি বলছো এসব? আমি কাকে বিয়ে করতে চাইবো? আমি তো শুধু ভাবছিলাম একটা চাকরি খুঁজবো, পেয়ে গেলে তোমাকে বিয়ের প্রস্তাব দেব। সত্যি বলছি, আমি কাউকে বিয়ে করতে চাইনি। একদম মিথ্যা বলবেন না। সাথী নামের মেয়েটার সঙ্গে আপনার 2 দিন পর বিয়ের কথা ছিল। আপনি তো বিয়ের কার্ডও পাঠিয়েছেন মিহুকে। এই কথা শুনে হৃদ চোখ তুলে তাকায় মেহরিনের দিকে। মেহরিন মুখ ঘুরিয়ে ফিস ফিস করে বলে, সরি। হৃদ এবার রাজের দিকে তাকায়। রাজ এমনভাবে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় যেন এই জায়গায় ও ছাড়া কেউ নেই। হৃদ সব বুঝে ফেলে, চোখ ছোট ছোট করে চেয়ে বলে, এই জন্যই তো তুমি আমাকে ধরে বেঁধে বিয়ে করেছো। মেহেরের রাগ যেন এক ধাপ পারে। চোখে চোখ রেখে বলে, যা আমার তা শুধু আমার। আমি আমার জিনিসে এক চিমটে ছাড় দিতেও রাজি না।
আর সেখানে আপনি তো আস্ত একজন মানুষ, তাও আমার শখের কি করে অন্যের হতে দেব? প্রয়োজনে মেরে বালির চাপা দিয়ে দেব, তাও অন্য কারো হতে দিব না। হৃদ হেসে মেহেরের চুল গুছিয়ে দিয়ে শান্ত গলায় বলে, আচ্ছা, আপনার যা ইচ্ছে ম্যাম। মেহের অবশেষে হৃদের কলার ছেড়ে দেয়। হৃদ এবার নিজেকে স্বাভাবিক করে নেয়। তারপর রাজের সামনে গিয়ে বলে, তুই এটা করলি কেন শালা? আমি ভালোভাবে বিয়েটা করতে চেয়েছিলাম। আমি একটু উস্কে দিয়েছি, এটা একদিন হবেই, তা একটু আগে হলেই বা ক্ষতি কি? তুই জানিস আমি বাড়ি ফিরবো না। আমি আগে নিজেকে গুছিয়ে নিতে চেয়েছিলাম, তুই তো সব জানিস। গুছানোর কিছুই নেই, সব গুছানোই আছে। তুই আমার বিজনেস পার্টনার হবি, আমি তোকে অনেক আগেই বলেছি। না, আমি পারবো না। তোর এত ইগো কেন আমাকে বল। ইগো না, আমি চাই না তোকে আবার হারাতে। পার্টনার হয়ে আমার বাবা কি করেছিল আমি তা ভুলে যাইনি। কেউ পারবে না আমাদের আলাদা করতে, আল্লাহ ছাড়া। এর একটা সলিউশন আমার কাছেই আছে। এই মুহূর্তে তুমি আমার ফ্ল্যাটে চলে যাও আমাদের আপু এবং ভাবিকে নিয়ে। যতদিন না একটা জব পাচ্ছ ততদিন পর্যন্ত তুমি ওখানেই থাকবে, একদম না করতে পারবে না। কিন্তু তুমি আমার বড় ভাই, এই কথাটা রাখতে হবে। এটা তোমার বিয়ার গিফট মনে করতে পারো আমার তরফ থেকে। আরে ব্যাস, তোর মাথায় এত বুদ্ধি আসা শুরু করলো কবে থেকে? লাপিপ চোখ ইশারায় কাছে আসতে বলে। হৃদ আর রাজ কাছে আসে। লাপিপ ধীরে বলে, তোমাদের ভাইরা ভাই হওয়ার শখ জেগেছে যবে থেকে। লাবিবের কথা শুনে রাজা হৃদ একসাথে হেসে ওঠে। এইদিকে মেহরিন রাকিব আর শান্তর সঙ্গে মেহেরের পরিচয় করিয়ে দিয়েছিল। তাদের হাসির শব্দে পিছনে ফিরে তাকায় মেহরিন, ভুরু কুচকে তাকায় রাজের দিকে। রাজ তাকায় মেহরিনের চোখে। মেহরিন ভুরু নাচিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। রাজ দুদিকে মাথা নাড়ে। এদিকে মেহের তাকায় হৃদের দিকে, হৃদ শান্ত চোখে তাকায় মেহেরের দিকে। মেয়ের মুখে ঝামটা দেয়। হৃদ মাথা নিচু করে ঠোঁট কামড়ে হেসে ফেলে। রাজ সকালের নাস্তার ব্যবস্থা করেছে। সবার খাওয়া শেষ হতে রাজ বলল, লাবিব, তুই হৃদকে নিয়ে যা, সবকিছু বুঝিয়ে দে। আর আরিওনা, তুমি শালিকাকে নিয়ে যাও বাসায়। আমার বউ আমার সাথে যাবে। এখন বউ মারাচ্ছে, আর 2 দিন পরে অন্য কাউকে বিয়ে করতে চাইছিল। হৃদ কিছু বলতে যাবে, ততক্ষণে রাজ একটু হাসে, মুখ খুলতে যায়। কিন্তু তার আগে মেহরিন বলে ওঠে, তুই ভুল বুঝেছিস। মেহের হৃদ ভাইয়ার কোনো বিয়ে টিয়ে হতো না। ওটা তোর ভাই ইচ্ছা করে করেছিল। তুই ওর সাথে প্র্যাঙ্ক করেছিলি, তার প্রতিশোধ। কিন্তু এটা ঠিক, ও চেয়েছিল তোরা বিয়েটা তাড়াতাড়ি করে ফেল। মেহের তখন রাজের দিকে তাকায়। রাজ হাত জোর করে বলে, আই এম সরি শালিকা, আমি ওকে একটু উস্কে দিয়েছি যাতে তোমরা তাড়াতাড়ি বিয়েটা করো। আমার ভাই, দোস্ত, জানে জিগার, আর কতদিন বউ ছাড়া থাকবে? জানো বউ ছাড়া থাকা কি কষ্টের? মেহরিন রাগী চোখে রাজের দিকে তাকায়। রাজ হেসে বলে, না মানে ওই আর কি, তাড়াতাড়ি বিয়েটা যেন করে ফেলে, তাই আর কি। তুই সব জানতিস মেহু। মেহরিন মাথা নাড়ে। মেহের অপরাধীর মতো চোখে হৃদের দিকে তাকায়। হৃদ দুপাশে মাথা নাড়ে। মেহের কিছু বলবে, তার আগেই হৃদ বলে, সবাই হেসে ওঠে হৃদের কথা শুনে। মেহের নিজেও হাসে। না, আমি জানি কোথায় মারলে মানুষ অজ্ঞান হয়, ওই জায়গাতেই মেরেছি। ইস, আগে জানলে আজ আমিও যেতাম হৃদ। তোর সাথে সিনটা দেখা, অত চোখের শান্তি। সারা জীবন তুই মারলি সবাইকে, আর তোর বউ বিয়ের দিন তোকে মারলো, ভাবা যায়? তাও আবার জাতা দিয়ে না, একদম হকি স্টিক। সবাই হেসে গড়িয়ে পড়ে। হৃদ নিজেও হেসে ওঠে। এরপর সবাই বেরিয়ে পড়ে। মেহের আর মেহরিন রওনা হয় বাড়ির পথে। শান্ত, রাকিব, হৃদ আর লাবিব যায় লাবিবের ফ্ল্যাটে। আর রাজ অফিসে ফিরে যায়। কাজ শেষ করে মির্জা বাড়ি যাবে, কারণ ও জানে একটা ঝামেলা হবেই। শ্বশুরমশাই এটা মেনে নেবেন না এত সহজে, তাই সেটা সামলাতে হবে তাকে। সন্ধ্যা 7টা। মির্জাবাড়ির বৈঠকখানায় বসেছে সবাই। মেহের মাঝখানে বসে, আর তাকে ঘিরে চুপচাপ বসে আছেন সবাই। ফিরোজ মির্জার চোখে মুখে অসন্তোষ স্পষ্ট। তিনি বিরক্ত গলায় বলে ওঠেন, মেহের কোনো রেদওয়ান তালুকদারের ছেলেকে বিয়ে করলো। অন্য কেউ হলে হয়তো কিছু বলতেন না, মেনে নিতেন হাসি মুখে। কিন্তু সব কিছু জেনে শুনে কেন? বাবাই চাইবে না, তেমনি উনিও চায় না এমন নিজ একজন মানুষের ছেলেকে জামাই করতে। মালিয়া মির্জা বলেন, আহা, তুমি রাগ করছো কেন? বাবা যেমনই হোক, ছেলে তো ভালো। ছেলে ভালো, কিন্তু থাকবো তো সেই এক বাড়িতেই। ওই লোক কেমন জানো না তুমি? যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে দেয় তখন সেই দায় কে নিবে? হ্যাঁ বাবা, তুমি ভুল বুঝছো।
রিত ভাইয়া বাড়ি ছেড়ে দিয়েছে, তিনি ওই বাড়িতে থাকেন না। তা মানলাম, কিন্তু যার নিজের থাকার জায়গা নেই সে কি করে আরেকজনের দায়িত্ব নেবে? ঠিক তখনই রাজ দরজায় এসে দাঁড়ায়, শান্ত কণ্ঠে বলে, সেই দায়িত্বটা না হয় আমি নিলাম বাবা। হৃদের বড় ভাই বলেন আর বন্ধু, আমি সেই গ্যারেন্টি দিচ্ছি মেহেরকে ভালোই রাখবে হৃদ। আর বাকি থাকলো হৃদকে নিয়ে প্রশ্ন, সে কোথায় থাকবে, কি করবে। বাবা আপনি হৃদকে চেনেন, সে কারো দয়ায় চলে না, নিজের আত্মসম্মান বুঝে চলে। আমি ওকে বলেছিলাম আমার ব্যবসায় যোগ দিতে, কিন্তু সে রাজি হয়নি। কেন হয়নি তা আপনাকে হয়তো ব্যাখ্যা করতে হবে না, আপনি বুদ্ধিমান মানুষ, নিজেই বুঝবেন। বাবা আমি মেহুকে যতটা ভালোবাসি, আমি জানি হৃদও মেহেরকে ঠিক ততটাই ভালোবাসে। আর হৃদ বেঁচে থাকতে কোনো দিনও মেহেরের ক্ষতি হতে দেবে না। আপনি ভাবুন বাবা, যে ছেলে নিজের বাবার দুর্নীতির কথা জেনে বাড়ি ছেড়ে দেয়, পরিবার ছেড়ে দেয়, সে ছেলে কতটা সৎ। হৃদ নিঃসন্দেহে একজন ভালো মনের মানুষ, ও সৎ। আর সবচেয়ে বড় কথা, মেহের হৃদকে ভালোবাসে বাবা। আপনি তো মেহুর ভালোবাসা দেখে আমাকে মেনে নিয়েছেন, আমি একজন মাফিয়া জেনেও। তাহলে হৃদকে কেন মেনে নেবেন না? মেহরিন রাজের দিকে তাকায়, তার চোখে গর্বের ছায়া স্পষ্ট। মেহবুবা হেসে ওঠে, মেহেরের চোখে জল টলমল করে। সে জীবনে কখনো বড় ভাইয়ের ভালোবাসা পায়নি, কিন্তু আজ কেন যেন মনে হচ্ছে ভাইরা এমনই হয়, সবসময় বোনেদের পাশে থাকে, বিপদে এগিয়ে আসে আর সব কিছু থেকে প্রোটেক্ট করে। অন্যদিকে ফিরোজ মির্জা কী বলবেন বুঝে উঠতে পারে না। তিনি জানেন হৃদ ভালো ছেলে, কিন্তু যেসব সমস্যা ছিল তার সমাধান রাজ একাই করে দিয়েছে। শেষমেশ ফিরোজ মির্জা গম্ভীর মুখে বলেন, ঠিক আছে, তোমাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি কেন ভিলেন হব? তোমাদের সমস্যা না থাকলে আমারও কোনো সমস্যা নেই। এই বলে মেহেরের মাথায় হাত রাখেন, চলে যান। সবে হেসে ওঠে। মালিয়া মির্জা মেহেরের গাল ছুঁয়ে দিয়ে তিনিও উঠে যান। মেহের দৌড়ে গিয়ে রাজকে জড়িয়ে ধরে। প্রথমে রাজ অবাক হয়ে যায়, পরে হাসে। সে মেহেরের মাথায় হাত রাখে। থ্যাঙ্কস ভাইয়া, আমি কোনোদিন বড় ভাইয়ের ভালোবাসা পাইনি, কিন্তু আজ মনে হচ্ছে বড় ভাই তোমার মতোই হয়। বোনদের জন্য আমার জান কোরবান, আমি আমার বোনদের জন্য সব করতে পারি। তারপর মেহবুবার দিকে ফিরে হাত বাড়াই। মেহবুবা এগিয়ে এসে জড়িয়ে ধরে। রাজ বলে, আমি কখনো তোমাদের শালি ভাবি না, তোমরা আমার বোন। আল্লাহ আমার এক বোনকে নিয়েছিলেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো 4টে বোন দিয়ে দিয়েছেন। 4টা? কে কে? লামিয়া, মেহের, মেহবুবা, চুমকি। ও আচ্ছা। এই সরো সরো, এখন আমার বউ পাচ্ছে, তাই এখন আমি বউয়ের সাথে যাচ্ছি, সো ডোন্ট ডিস্টার্ব মি। সবাই হেসে ফেলে রাজের কথায়। রাজ এগিয়ে গিয়ে মেহেরিনকে টেনে নিজের কাছে নিয়ে আসে, এক হাতে জড়িয়ে ধরে পিছন ফিরে বলে, তোমাদের লজ্জা করে না? এখনো বিয়ে করতে পারলে না, আর একজন তো গন্ডাগিরি দেখিয়ে বিয়ে করে আসলো, তাও জামাইয়ের ভালোবাসা পেল না। বলি তোমাদের লজ্জা করে না? দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় ভাইয়ের প্রেম দেখছো, চোখ বন্ধ করো। সবে হেসে চোখ বন্ধ করে। রাজ মেহেরিনের গালে টুপ করে একটা চুমু খেয়ে বলে, চলো বউ, আমার বোনগুলোকে ফুপি বানাতে হবে, এখনো অনেক কাজ বাকি। চুপ করুন, অসভ্য ঠোঁটকাটা লোক। এদিকে সবাই চলে যায় যার যার মতো। রাজ এদিক ওদিক তাকিয়ে মেহরিনকে কোলে তুলে নেয় এবং রুমের দিকে হাঁটতে থাকে। মেহরিন রাজের গলায় হাত জড়িয়ে ধরে বলে, আপনি এত অসভ্য কেন কবি সাহেব? রাজ মেহরিনের ঠোঁটে একটা চুমু এঁকে বলে, 2 দিনের দুনিয়া, তাও যদি নিজের বউয়ের কাছে সভ্য হয়ে যায়, তাহলে বাচ্চার মুখে বাবা ডাক আর শোনা হবে না। তাই আমি সভ্য হতে চাই না বউ। পাগল? সেটা শুধু একজনের জন্যই। মেহরিন হাসি। রুমে এসে রাজ মেহরিনকে নামিয়ে দেয়। রাজ বলে, বউ একটা আবদার ছিল, রাখবে? অবশ্যই, বলুন। আমাকে বাবা হওয়ার সুখটা দেবে বউ? মেহরিন রাজের কাছে আসে, দুহাত ধরে বলে, অবশ্যই দিব কবি সাহেব। রাজ হেসে মেহরিনের কপালে চুমু খায়। মেহরিন বলে, যান ফ্রেশ হয়ে আসুন, আমি কফি নিয়ে আসি। রাজ ওয়াশরুমে ঢুকে। মেহরিন 2 কাপ কফি হাতে ঘরে আসে। ভেতর থেকে রাজ ডাকে, বউ কিছু লাগবে? তোয়ালেটা দাও তো। মেহরিন বিছানা থেকে তোয়ালে নিয়ে এগিয়ে দেওয়ার জন্য যেতেই বলে, তোয়ালে না নিয়ে চলে গেলেন? এগুলো বউয়ের কাজ, বিয়ে করেছি, বউয়ের সুযোগ সুবিধা না নিলে চলবে? ঢং ধরুন। রাজ তোয়ালের সঙ্গে মেহরিনকেও টেনে নেয়। মেহরিন অবাক হয়ে বলে, আরে এটা কি করছেন? আজব তো, আমায় টানলেন কেন? বউ পাচ্ছে তাই। পাগল করে দিচ্ছ আজকাল বউ। জানো আমার কি হচ্ছে? কি হচ্ছে? বউ ছাড়া সবকিছু অন্ধকার লাগে, মনে হয় আমি কানা হয়ে গেছি। খেলে খিদা লাগে না, ঘুমালে আবার চোখে দেখি না,
আর কত কি যে দেখতে হবে। কি কি দেখাতে চাও দেখাও না, কি আর দেখাবে বলো তো? সব তো দেখা শেষ। তোমার শরীরে কয়টা তিল আছে তাও জানি। ছি ছি। হঠাৎই রাজ মেহরিনকে দেওয়ালে ঠেসে ধরে। আমি কিছু বললেই ঢং, তাই না? মেহরিনের হৃদস্পন্দন বেড়ে যায়, গলার শব্দ আটকে আসে। রাজ মেহরিনের হাত ধরে নিজের বুকের উপর রাখে। মেহরিন গলায় গিলে নেয় কিছু শব্দ। রাজ বলে, কি জানি বলো তুমি? ও হ্যাঁ, তুমি আমার অ্যাডামস অ্যাপেলটা খুব পছন্দ করো, তাই না? মেহরিন দুদিকে মাথা নাড়ে। রাজ মেহরিনের হাত অ্যাডামস অ্যাপলের উপর রাখে। মেহরিন চোখ বন্ধ করে নেয়। রাজ মেহরিনের ঠোঁট আঁকড়ে ধরে। মেহরিন রাজের পিঠ খামচে ধরে। রাত 9টা। সবাই বসার ঘরে একসাথে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ ফিরোজ মির্জা বললেন, আমি ভাবছি আমার মেহেরের বিয়ে দিব। এ নিয়ে হইচই শুরু হয়ে যায়। ফিরোজ মির্জা রাজের দিকে তাকিয়ে বলেন, তা রাজ, তুমি কি বলো? আমি সম্মত বাবা। মেহেরের বড় ভাই আর দুলা ভাই হিসেবে আমার মত হলো মেহেরের আবার ধুমধাম করে বিয়ে হোক। তা না হয় হলো, কিন্তু হৃদের ব্যাপারটা? বা আপনি চিন্তা করবেন না, হৃদের ব্যাপারটা আমি বুঝে নেব। সবার বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে ছোট প্যাকেট কেন বাড়িতে থাকবে? তাকেও বিদায় করো বাবা। এই কথা শুনে ফিরোজ মির্জা লাবিবের দিকে তাকিয়ে হেসে ফেললেন। মালিয়া মির্জা কড়া গলায় বললেন, চুপ কর বেয়াদব। এই সময় মেহবুবা সবার জন্য চা নিয়ে আসছিলেন। কথাগুলো শুনে সে লজ্জার সাথে সাথে রেগেও যায়। চা রেখে মাহির চুল টেনে বলে, বেয়াদব, আমি কি তোর ভাগের খাবার খাই যে তুই আমার বাড়ি থেকে তাড়াতে চাইছিস? তোরা ঝগড়া বন্ধ কর। মেহবুবা চুপ করে গেলেও মাহির দিকে রেগে তাকায়। মাহির চুল ঠিক করে মেহবুবাকে জিভ দেখায়। লাবিব সেটা দেখে হেসে ফেলে। সে মেহবুবার পাশে গিয়ে বলে, শালাবাবু আমার কষ্ট বোঝে, কিন্তু বউটাও বোঝে না। বোঝে না বোঝে না, বউ আমার বোঝে না রে, বোঝে না বোঝে না বোঝে না বোঝে না আমার মনের কষ্ট। মেহবুবা মুখ ঝামটা দিয়ে লাবিবকে সরিয়ে দেয়। এদিকে মেহের নেই, সে তার রুমে। আজ যা কাণ্ড ঘটেছে তাই লজ্জায় কারোর সামনে আসছে না। রাজ হেসে বলল, বাবা বিয়েটা তাড়াতাড়ি হলে ভালো হয়। সামনে শুক্রবারটাই বরাদ্দ করি, কেমন? তুমি যা ভালো বোঝো। বাবা, তোমার কাছে একটা প্রস্তাব রাখতে চাই। আমি তোমার মেয়ে হিসেবে নয়, লাবিবের ভাবি হিসেবে প্রস্তাবটা রাখতে চাই। সবাই তাকি মেহরিনের দিকে। রাজ হেসে ফেলে, কারণ সে বুঝে গেছে মেহরিন কি বলতে চাচ্ছে। ফিরোজ মির্জা আয়েশ করে বসে বলেন, অবশ্যই বলুন মেহরিন শিকদার। মেহরিন হাসি বাবার ঠাট্টা মাখা গাম্ভীর্য দেখে সে বাবার সামনে গিয়ে বসে। চোখ মুখ শক্ত করে বলে, আমি আমার একমাত্র দেবর লাবিব চৌধুরীর জন্য আপনার ছোট কন্যা মেহবুবা মির্জাকে চাই। এই কথা শুনে মেহবুবা লজ্জায় পড়ে যায়, ছুটে নিজের রুমে চলে যায়। সেটা দেখে সবাই হাসে। এদিকে লাবিব বুঝে উঠতে পারছে না কি করবে। মন চাইছে ভাবিকে একটা কিস করে বলে, তুমি আমার ভাবি না, তুমি আমার মা। কিন্তু নিজের খুশি ঠিকমতো প্রকাশ করতে পারছে না। ওর সামনে ওর নিজের বিয়ের কথা হচ্ছে, এখানে থাকাটা ভালো দেখায় না। তাই সে ঘুরে নিজের জন্য বরাদ্দকৃত রুমে চলে যায়। সেটা দেখে সবাই আরেক দফা হেসে ওঠে। মেহরিন হাসি মুখে বলে, বলুন ফিরোজ চৌধুরী, আপনি কি রাজি আমার প্রস্তাবে? ছেলে ভালো, আর কোনো আপত্তি নেই। মেহরিনের বিয়ের পর এই বিষয় নিয়ে একটা বৈঠক হবে। সবাই হাসে। মাহির বলে, ফাইনালি সব বড় প্যাকেট, মেজো প্যাকেট আর ছোট প্যাকেট বিদায় হবে। সময় হলে তোমার জন্য কারো বাড়ির কোনো না কোনো প্যাকেট নিয়ে আসবো। যা, এভাবে কেউ বললে আমার লজ্জা করে না বুঝি। মাহিরের কথাই সবাই হাসে। রাজ বলে, বাবা আমি ডেকোরেশন আর খাবারের দায়িত্ব নিচ্ছি, আপনি বিয়ের কার্ড আর আত্মীয় স্বজনের ব্যবস্থা দেখবেন। ফিরোজ মির্জা মাথা নেড়ে সম্মতি দেন। এদিকে নিচে বিয়ের প্ল্যান চলছে, আর উপরতলায় মেহবুবা আর লাবিব দুজনেই খুশিতে আত্মহারা। যদিও খোলাখুলি প্রকাশ করছে না। লাবিব প্রকাশ করে ফেল, মেহবুবা কোনোদিনই প্রকাশ করেনি তার ভালোবাসা। তবে সে প্রথম দিন থেকে লাবিবকে দেখেই উল্টে পাল্টে প্রেমে পড়েছিল মেহবুবা। আজ সেই মানুষটাকে জীবন সঙ্গী হিসেবে পেতে চলেছে। এই আনন্দটা কেমন যারা পায় তারাই জানে। এদিকে লাবিব দরজা লাগিয়ে বলে, ইস ভাবি, তোমাকে যে কি বলবো, আই লাভ ইউ ভাবি। তোমার মতো ভাবি যেন ঘরে ঘরে হয়। এটা বলে নাচা শুরু করে, আর মেহবুবাও খুশিতে নাচতে শুরু করে। হঠাৎ মেহরিন আসে মেহবুবার রুমে। দরজা খুলে দেখে মেহবুবা নাচছে।
ওদিকে রাত যায় লাবিবের রুমে, গিয়ে দেখে লাবিব ওখানে একা নাচছে। রাজ ঢুকে বলে, কিরে, বিয়ের কথা উঠতেই এমন নাচানাচি শুরু? আরে ভাই, তুমি বুঝতে পারছো না, ফাইনালি লেদা বাচ্চা আমার বউ হবে। এটা দেখে রাজকে টেনে আনে আর দু ভাই সেই নাচে সামিল হয়। রাজু ভাইয়ের খুশিতে সঙ্গ দেয়। কিছুক্ষণ নাচানাচি পর রাজ হাসতে হাসতে বলে, ভাই এত নাচিস না, তোর ভাবিকে তো দেখিস কেমন খেলানি দিয়েছিল বিয়ের দিন আমাকে। আর আজ মেহেরকে দেখেছিস, রিতকে কি খেলানি খেলালো। ওরা দুজনই বোন, কিন্তু জাস্ট ইমাজিন কর যদি সত্যি মেহবুনাও এমন হয়। তখন লাবিবের মুখের হাসি উবে যায়। সে সত্যি সত্যি ইমাজিন করে একটা সুন্দর করে সাজানো রুম, ফুল দিয়ে সাজানো একটা খাট, তার উপর ঘুমটা দিয়ে বসে আছে মেহবুবা। লাবিব ধীরে ধীরে এগিয়ে যায়, গিয়ে ঘুমটা সরিয়ে দেখতেই নাক বরাবর এক ঘুষি মেরে মেহবুবা বলে, এবার এত দেরি করলে কেন? জানিস কতক্ষণ ধরে বসে আছি, গরম লাগছে, এখন আয় বাতাস কর। আমি তোমাকে বাতাস করব? এটা শুনে মেহবুবা রেগে যায়। বাতাস করবি না? তুই করবি না বাতাস? লাবিব দ্রুত উপর নিচ মাথা নাড়ে, মানে করবে। টেবিল থেকে পানির জগ নিয়ে মেহবুবা ছুঁড়ে মারে লাবিবের দিকে। লাবিব এক চিৎকারে, না। কি হয়েছে, এমন চিল্লাচ্ছিস কেন? ভাই, আমি বিয়ে করব না। কেন, ইমাজিন করেই বিয়ের শখ মিটে গেল? ভাই, মেহবুবা যদি ভাবি বা মেহের আপুর মতো হয়, আমি একদমই ইন্না লিল্লাহ। না রে, মেহবুবা অমন না, ও শান্ত। শান্ত? আরে মানে কুচবি। শোন, ওসব বাদ দে। মেহেরের বিয়ের কাজ নিজের কাঁধে নিয়ে নিয়েছি। এখন বাড়ির জামাই তো আমি একা না, তুইও হবি জামাই। তাই আমি আমার কাজগুলো তোকে দিয়ে দিলাম, যা কর। আরে বস, নিজের শ্বশুরের সামনে ভালো সেজে কাজ নিলে, আরে এখন আমার উপর এখন সেই ভার দিচ্ছ। তুমি গুরু সেই জিনিস। যা বললাম তা কর, না করলে আমার শালি তোকে দেবো না। লেদা বাচ্চা রে, তোকে পাওয়ার জন্য কত কি যে সইতে হবে তাই আল্লাহই জানে। ওদিকে মেহবুবা মেহরিনকে দেখেই থেমে যায়। দাদি বের করে বলে, না মানে গানটা ভালো লাগে তোর, তাই তো চল আমি একটু নাচি। এটা বলে মেহরিন একটা গান ধরে আর নাচে। লো চালিমে আপনি দেপুর কি বারাত লেকে, লো চালিমে। মেহরিনের নাচ শেষ হতে মেহবুবা মেহরিনকে জড়িয়ে ধরে বলে, মেহু জানিস আমি অনেক খুশি। আমি জানি তুই যে প্রথম থেকেই লাবিবকে পছন্দ করিস, তা আমি জানি। মেহবুবা হেসে ফেলে। মেহরিন বলে, লাবিব ছেলেটা ভালো, সুখী হবি। মেহবুবা লজ্জায় মুখ লুকায়। তা দেখে মেহরিন বলে, লজ্জা পাচ্ছিস না? লজ্জা পেলে চলবে না, বুঝলি? জামাইকে কিভাবে টাইট দিতে হয় তা জানবি না? তার বলতে তুই আর মেয়েরা আছিস, ঠিক শিখে নেব। মেহরিন হেসে ওঠে। হঠাৎ মেহবুবা উঠে দাঁড়িয়ে ফোনে একটা হিন্দি গান ছেড়ে মেহরিনকে টেনে তোলে আর নাচতে শুরু করে। মেহরিনও তালে তালে সঙ্গে নাচে। ঠিক তখনই মেহের এসে ওদের এভাবে নাচতে দেখে আর ও যোগ দেয়। তিন বোন মিলে জাম্পেশ একটা নাচ দেয়। নাচ শেষে তিন বোন বিছানায় শুয়ে হাঁপাতে থাকে আর একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলে। বিছানায় শুয়ে হাঁপাতে হাঁপাতে হাসছিল তিন বোন, মেহরিন, মেহের আর মেহবুবা। একে অপরের দিকে তাকিয়ে তাদের মুখে শুধুই প্রশান্তির হাসি। মেহরিন ধীরে বলল, আমি আজ অনেক খুশি। আমরা তিন বোনই পছন্দের মানুষকে পেয়ে গেছি। জীবনটা যেন রূপকথার মতো লাগছে এখন, যেখানে শুধুই সুখ আর সুখ, দুঃখের কোনো ঠিকানা নেই। ঠিক বলেছিস, সব কিছু এত সহজে হয়ে যাবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। তবে ভাইয়া না থাকলে এসব এত সহজ হতো না। মেহবুবা এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তা যা বলেছিস, আমাদের দুলাভাই নাম্বার 1। উনি যেভাবে আমাদের বোনের মতো ভালোবাসেন তা কজনই পারে। এখন তো মানুষ শালিদের দিকে কুদৃষ্টি দেয়, সেখানে আমাদের ভাইয়া আমাদের নিজের বোনের মতো দেখে ভালোবাসে। মেহরিন বরের প্রশংসা শুনে হেসে ওঠে, বলে বসে, আমি অনেক লাকি জানিস, এমন একজনকে পেয়েছি যে আমার সব চাওয়া পাওয়া পূরণ করে। আমি কিছু বলার আগেই যেন আমার মনের কথা জেনে সব হাজির করে দেয়। আমার স্বপ্নগুলো নিজের করে নেয়, আমার স্বপ্নগুলোকে রাঙিয়ে তুলে বাস্তবে। এই মানুষটা আমার জীবনে আসার পর থেকে আমার প্রতিটি স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। স্বপ্নগুলো হয়ে উঠেছে মেহরিনের স্বপ্ন রং। মেহের আর মেহবুবা মিলে মেহরিনকে জড়িয়ে ধরে বলল, ও মা গো, টুরু লাভ। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। তিন বোন হেসে ওঠে। এমন সময় লামিয়ে এসে দাঁড়ায় দরজায়। ওদের তিনজনকে একসাথে দেখে মজা করতে দেখে লামিয়া এসে ওদের আড্ডায় যোগ দেয়।
গল্প হাসি খুনসুটিতে জমে ওঠে রাত। কখন যে রাত 10:40 পেরিয়ে গেছে টেরই পায়নি ওরা। সবে খাবারের টেবিলে এসে বসে গেছে। সেখানে হৃদও আছে। ফিরোজ মির্জা নিজে ফোন করে হৃদকে ডেকেছিলেন, তাই আর না করতে পারেনি হৃদ। সবার মধ্যে কথার ফাঁকে চলছে ছোট ছোট গল্প আর 3 জোড়া পাখির নীরব প্রেম বিনিময়। রাজ নিজের পা দিয়ে একটানা মেহরিনকে জ্বালিয়ে যাচ্ছে। মেহরিন কিছু বলতে পারছে না, আবার সহ্য করতেও পারছে না। ওদিকে লাবিব মেহবুবার এক হাত চেপে ধরে আছে। কেউ না দেখলেও মাহির আর লামিয়া ঠিকই দেখে ফেলে, আর ওরা হাসে। আরেকদিকে হৃদ খাবারের ফাঁকে ফাঁকে চোখ তুলে চুপি চুপি দেখছে মেহেরকে, আর মেহেরও চোখ নামিয়ে রেখে চুপচাপ সেই নজর অনুভব করছে। মালিয়া মির্জা খাওয়া দাওয়ার খোঁজ খবর নিচ্ছেন। ফিরোজ মির্জা মেয়ে জামাইদের সঙ্গে গল্প করছেন। খাওয়া চলছে জমে। মাহির চারপাশে একবার হাসি মুখ আর হালকা রোমান্টিক আবহাওয়া দেখে বলে উঠল, গাইজ, আমার একটা প্রস্তাব আছে, শুধু বাচ্চাদের জন্য। ওখানে মিস্টার মির্জা আর ওনার ওয়াইফ অ্যালাউ না। মালিয়া মির্জা মাহিরের মাথায় এক ধাক্কা দিয়ে বলে উঠলেন, চুপ চুপ করে খা, কোনো বদমাইশি না। মা, ওকে বলতে দিন। বলো শালাবাবু, কি প্রস্তাব? আমরা আজ সবাই ছাদে আড্ডা দিব, আর সেখানেই অবশ্যই হৃদ ভাইয়া থাকবেন। রাজ হাত তুলে হৃদকে থামিয়ে বলে উঠল, একমাত্র শালাবাবু একটা আবদার করলো, তা না রাখলে হয়? বেটা, তোর কাজকে গুলি মার, আর আজ রাতে তুই থাকবি আমাদের সঙ্গে। মেহের কিছু না বলে মাথা নিচু করে হাসে। আর একটা নিঃশব্দ মুহূর্ত জমা পড়ে তাদের জীবনের মিষ্টি গল্পে। রাত প্রায় 11:30। সবাই ছাদে বসে। ছাদে মাদুর বিছানো, আর তার মাঝখানে রাখা হয়েছে 8টা কফির মগ। সবাই গোল হয়ে বসেছে। লাবিব তাকিয়ে আছে মেহবুবার দিকে। মেহবুবা চোখ রাঙাচ্ছে, আর রাজ শুয়ে আছে মেহরিনের কোলে। হৃদ মেহেরের পাশে গিয়ে বসেছে। মেহের লজ্জায় কিছু বলতে পারছে না। আজ যা করলো। লামিয়া আর মাহির একবার ওদের দিকে তাকাইতো, আবার একে অপরের দিকে। দুজন রাগে ফেটে পড়ে, একসাথে চিৎকার করে বলে ওঠে, এই সমস্যা কি তোমাদের? হঠাৎ এমন চিৎকারে সবাই চমকে ওঠে। হৃদ একটু দূরে গিয়ে বসে পড়ে। লাবিব দৌড়তো অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, আর রাজ এখনো শুয়ে, একটুও নড়েনি। কি ব্যাপার, তোমাদের কি হয়েছে? এমন চিৎকার করছো কেন? তোমাদের লজ্জা করে না? আমরা এখানে আড্ডা দিতে এসেছি, আর তোমরা প্রেম নিয়ে ব্যস্ত। তো কি, এখন তোদের জন্য বিয়ে করে বউয়ের সাথে প্রেমও করতে পারবো না? তোরা জ্বালালে কিন্তু আমি বউ নিয়ে এখনই শ্বশুর বাড়ি ত্যাগ করবো। মেহরিন রাজের চুল টেনে হেসে বলে, চুপ করুন। কি চুপ করব? একদমই ঠিক বলেছি। কেউ আমার প্রেম সহ্য করতে পারে না। বাইরে করলে আমার শত্রুদের জ্বলে, আর বাড়িতে করলে এই ছানাপোনারা জ্বালায়। এই বলে হৃদের দিকে ফিরে বলে, বুঝলি হৃদ, এই জীবনে প্রেম করে শান্তি পেলাম না। হৃদ আগেই হাসছিল। রাজের কথা শুনে হেসে বলে, মেহের অসহায় চোখে তাকায় হৃদের দিকে। হৃদ তখনই তাকায়। দুজনের চোখাচোখি হতে হৃদ হেসে ফেলে, আর মেহের মাথা নিচু করে ফেলে। সবাই হেসে ওঠে। রাজ বলে, তা যা বলেছিস, শালিকা যা খেলা দেখালো, আই এম তো অবাক। আমার বোনগুলা যে এমন গুন্ডি আমি নিজেই জানতাম না রে ভাই। আমি নিজেই ওদের ইতিহাস জেনে হতাশ। এরা এমন জল্লাদ ভাবা যায়? তা দুলাভাইগণ, আমি আপনাদের পছন্দের উপর তীব্র নিন্দা জানাই। কি খাইয়া এইসব পাগল ছাগল গুন্ডি মার্কা মেয়েদের প্রেমে পড়লেন আপনারা? বেটার ডিজার্ভ করেন আপনারা। লাবিব, রাজ আর হৃদ তিনজনই হেসে ওঠে। এই কথা শুনে মেহরিন, মেহের আর মেহবুবা একসাথে বলে ওঠে। মাহির সহ সবাই আবার হেসে ওঠে। ঠিক তখনই লাবিব দুঃখ গলায় বলে, আর আমি এমন এক লেদা বাচ্চাকে বিয়ে করতে চেয়েছি যে আমাকে দেখলেই স্যাদ করে ওঠে, আর কিছু বললে তো কথাই নাই, রীতিমতো তেড়ে আসে, লিলিপুট হয়েও আমাকে থ্রেট দেয়। প্রথম দিকে লাবিবের কথা শুনে সবাই হাসলো। শেষের কথায় মেহবুবা রেগে যায়। কোমরে হাত দিয়ে তেড়ে আসে লাবিবের দিকে, আঙ্গুল তুলে বলে, এই কি বললেন আপনি? আমি লিলিপুট? নিজেই দেখে নাও। মেহবুবা চোখ রাঙায়। আসলে মেহবুবার থেকে লাবিব বেশ অনেকটাই লম্বা। মেহবুবা বলে, আমি চলে যাব, আর থাকবো না। এই বলে উঠে যেতে নেয়। লাবিব তাড়াতাড়ি হাত ধরে কান ধরে বলে, সরি, আর বলবো না। ঢং। ভালো ভাই, ভালো।
এখন থেকেই মাফ চাওয়া শিখে নে। মেহরিনের দিকে ফিরে বলল। কারণ তুই দোষ না করলেও সরি তোকেই বলতে হবে। মেহরিন রাগি চোখে রাজের দিকে তাকায়। রাজ দাঁত বের করে বলে, না মানে মানে বলছিলাম যে বউয়ের কাছে মাফ চাওয়া ভালো কাজ। সবাই হেসে ওঠে। রাজকে ভয় পেতে দেখে হৃদ মেহেরের দিকে তাকিয়ে বলল, যদি হকি স্টিক দিয়ে আর মার্কেটে না চাস তাহলে নিজের দোষ না থাকলেও সরি বলতে হবে। সবে আবার হেসে উঠল। মাহির লামিয়ার দিকে তাকিয়ে বলল, চলো বোন, আমরা জায়গা ছাড়ি। সময় তো ওদের, আমরা তো কেবল কাবাব মে হাড্ডি। ওদের চলে যেতে দেখে সবে আবার হেসে ওঠে। রাজ উঠে দাঁড়িয়ে বলল, চলো বাচ্চারা, আমরা সবাই একটু রাতের শহর ঘুরে আসি। এই রাত হইলে আপনার শুধু ঘুরতে মন চায়? কেন আরিও না? তুমি কি অন্য কিছু চাও? আমার সঙ্গে ঘুরতে না? আর মানে খেলাধুলা করতে চাও? অবশ্য খেলাধুলা করা ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকে। তুমি যদি চাও তাহলে ঘোরার প্ল্যান বাদ দিই। আর অসভ্য। চলো দেখি কোথায় যাওয়া যায়।